পর আবার সেই একই প্রশ্ন করলো। তাই আমি এবার মিথ্যা আশ্রয় নিলাম, বললাম বাসায় আসার পর আমি ওকে একটু বকেছিলাম, তাই মনে হয় কষ্ট পেয়ে কাজ করেছে। একথা শোনার পর তিথির আম্মু কান্না শুরু করে দিল। আমি রুমের ভিতরে প্রবেশ করে তিথির পাশে বসলাম, বসে তিথির মাথায় হাত বুলাতে লাগলাম। এমন সময় ওর ঘুম ভেঙে গেল। যেহেতু আমি ওর মাথার সামনে বসেছিলাম, তাই চোখ খুলতে আমার দিকে নজর গেল। আমাকে দেখে উঠতে চেষ্টা করলো, কিন্তু উঠতে পারছে না। আমার শাশুড়ি আম্মু উঠিয়ে বসিয়ে দিয়ে রুমের বাইরে চলে গেল। তিথি কিছু বলছে না, শুধু কাঁদছে। আমি কিছু না বলে পাশে বসে আছি। 3-4 মিনিট পর বললাম, তুমি আমিনুরকে ভালোবাসো? কিন্তু কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমি ছোটবেলা থেকে দাদা দাদির কাছে শুনেছি চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আর আমি তো সেদিন দরজার আড়াল থেকে তোমাদের সব কথাই শুনে ফেলেছি। কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম, আমিনুরের সাথে তোমার কিভাবে পরিচয়? কিন্তু কিছু বলছে না। আমি অনেক রিকোয়েস্ট করার পর বলতে শুরু করলো, যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন ও মামার বাড়িতে যাই। আর আমিনুরদের বাড়ি মামার বাড়ির পাশেই। তেমন কোনো মামাতো ভাই বোন না থাকায় বাড়িতে একা একা বসে সময় কাটাতাম। এর মধ্যে আমিনুর একদিন মামাদের বাসায় গাছ পাকা আম দিতে আসে, কিন্তু সেই দিন মামারা কেউ বাসায় ছিল না। তাই একরকম বাধ্য হয়ে নিজেই বাইরে বেরিয়ে আসি। তারপর দুজনে পরিচিত হই। এভাবে আস্তে আস্তে দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারপর আস্তে আস্তে তারা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু কোনো দিন বলেনি আমার গ্রামের বাড়ির ঠিকানা। তিথির কাছ থেকে সবকিছু শোনার পর আমি আমিনুরের কাছে কল দিলাম, কিন্তু আমিনুর কল রিসিভ করলো না। তাই বাধ্য হয়ে ওদের ল্যান্ডলাইনে কল দিলাম। কিছুক্ষণ পর আমিনুর বাড়ির কাজের মেয়ে রিসিভ করলো। আমি জিজ্ঞাসা করলাম, আমিনুর কোথায়? তখন বলল, ও নাকি ভিসা অফিসে গেছে, আজ রাতেই কানাডায় চলে যাবে। এখন আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটা ভুলের জন্য আমি আমার প্রিয় বন্ধুটাকে হারাতে যাচ্ছি। তাই আমি নিজেকে সামলাতে পারলাম না, কাঁপতে শুরু করে দিলাম আর মাথা দেওয়ালে ঠুকরাতে লাগলাম। 2-3 বার দেওয়ালে মাথা ঠুকানোর ফলে কপাল ফিরে রক্ত বের হতে লাগলো। সাথে সাথে আমি মরে গেলাম। এমন সময় অসুস্থ শরীর নিয়ে তিথি উঠে আসলো, আমার হাত ধরে টেনে নিয়ে এসে বিছানায় বসালো। তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে আমার কপাল পেতে দিল। আমি তখন ভাবছি, যে মেয়ে আমাকে ভালোবাসে না, যে মেয়ে আমাকে ভালোবাসে তো দূরে থাক, আমাকে সহ্য করতে পারে না, সেই মেয়ে কি করে এমন কাজ করলো? তাহলে কি তিথি আমাকে ভালোবেসে ফেলেছে? ধুর, আমি কি ভাবছি, যেটা কোনোদিন সম্ভব না সেটা কি করে হবে? আমি আসলে বোকা। এমন সময় হঠাৎ করুণ গলায় তিথি বলছে, আসলে আমি আপনাকে কিছু বলতে চাই। আসলে আমি আপনাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কারণ আমি এখনো আমিনুরকে অনেক ভালোবাসি। আমি ওকে অনেক ভুলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভুলতে পারছি না। আর বাসর রাতে আপনি যা বলেছিলেন আমি সব কথাই শুনেছিলাম। আমি ঘুমানোর ভান করেছিলাম। আমি মনে করি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আমার পক্ষে আপনার সাথে সংসার করা সম্ভব না। আমি মনে করি আমি আপনার বউ হবার যোগ্য না। তাই আমি কাল সকালে আম্মুর সাথে চলে যেতে চাই। আশা করি আপনি ভালো থাকবেন। আমি কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে মাথা রক্ত মুছে ফেললাম। কিছু অ্যান্টিসেপটিক লাগিয়ে নিচে চলে আসলাম। পরিবারের সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার এক বন্ধু সালিমুলকে কল দিলাম। ও বাইক নিয়ে আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে রইল। আমি নিচে যেতে যাব, এমন সময় আম্মু, তোর বাইকে জড়া লাগবে না, তোর বন্ধুকে বাড়ির ভিতরে আসতে বল, আমি ড্রাইভারকে ডেকে দিচ্ছি। এই বলে আম্মু ড্রাইভারকে ডেকে দিল। আমি সালিমকে ভিতরে আসতে বললাম। কিছু নাস্তা পানি করে দুজনে একটা নির্জন পার্কে চলে গেলাম। আমি সালিমকে আমার সব ঘটনা খুলে বললাম। আরো বললাম আমিনুর এর জন্য কানাডায় চলে যাচ্ছে। সালিম বিন্দুমাত্র দেরি না করে আমিনুরের কাছে কল দিল, কিন্তু আমিনুরের নাম্বার বন্ধ দেখাচ্ছে। তাই বাধ্য হয়ে আঙ্কেলের কাছে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। তারপর বলল, বাবা, আমরা আজ কানাডা চলে যাচ্ছি। রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি, তোমার সাথে পরে কথা বলবো। দুজনে পার্কে কিছু সময় কাটানোর পর রেস্টুরেন্টে চলে গেলাম। কিছু খেয়ে যখন বের হতে যাব, তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই শোনেন। পেছনে ঘুরে তাকায় দেখি হাসপাতালে সেই মেয়েটা পাশে একটা ছেলেও আছে। আমাদের কাছে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলছে, এই ছেলের সাথে আমার বিয়ে রবিবারে, মানে আজ থেকে 2 দিন পর। আপনাকে কিন্তু আসতেই হবে। তাই বলে আমার ফোন নাম্বার নিয়ে নিল। আমি সালিমকে বাসায় পৌঁছে দিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। রুমে এসে বসতেই অপরিচিত নম্বর থেকে ফোন। আমি ফোন রিসিভ করতেই, কি, কেমন আছেন? এখন আপনার শরীরের কি অবস্থা? গলা শুনে বুঝতে পারলাম এটা হসপিটালে সেই মেয়েটা। ওর নাম প্রিয়া। প্রিয়া আমাকে আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করতে আমি বলে দিলাম। আমার বউয়ের কথা শোনার পর বলে, আপনারা কাল আমাদের বাসায় চলে আসেন। কিন্তু কাল কেন? কাল আমার গায়ে হলুদ, পরের দিন বিয়ে।
আমাকে অনেক অনুরোধ করেছে, তাই আমি ফেলতে পারলাম না। আমি ফোন কেটে দিতে যাব এমন সময় বলছে, ভাবিকে নানি আসবেন না কিন্তু। আমি সম্মতি প্রকাশ করে ফোন কেটে দিলাম। রাতে খাবার শেষ করে রুমে এসে বালিশ নিয়ে সবাই শুতে যাব এমন সময় পেছন থেকে তিথি ডাক দিল। আমি বললাম, কিছু বলবেন? কিন্তু জবাই বলল না। আমি বললাম, আমার একটা রিকোয়েস্ট রাখবা? তোমার কাছে এটা আমার শেষ আবদার। কি রিকোয়েস্ট আগে বলেন। হাসপাতালে যে মেয়েটা আমার দেখাশোনা করেছিল, রবিবারে তার বিয়ে। আমাদের দুজনকে দাওয়াত করেছে। আমি কথা দিয়ে ফেলেছি যে আমরা আসছি। কিন্তু কাল তো আমি গ্রামে চলে যাব। আমি তোমাকে গ্রামে দিয়ে আসবো, তুমি ভয় পেও না, তোমাকে আটকিয়ে রাখবো না। কবে যেতে হবে আমাদের? আগামীকাল বিকালে। আমি ভেবে দেখি, তারপরে বলবো না। আচ্ছা, তুমি যা ভালো বুঝো তাই করো। এই বলে আমি বালিশ নিয়ে মেঝোতে একটা চাদর পেতে শুয়ে পড়লাম। কাল একটু ক্যাম্পাসে যাওয়া লাগবে, পরীক্ষার ফিস দিতে। তাই আর ফোন নিয়ে ঘাটাঘাটি না করে চোখের পাতা বন্ধ করে চলে গেলাম এক অচেনা রাজ্যে, যেখানে কোনো হিংসা প্রতিহিংসা নেই, যেখানে নেই কোনো অশান্তি। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, দেখি রুমে তিথি নেই। হয়তো ওয়াশরুমে গেছে তাই মনে করে বসে থাকলাম, কিন্তু ওয়াশরুম থেকে কোনো আওয়াজ আসছে না। তাই দাঁত ব্রাশ করতে করতে ওয়াশরুমে চলে গেলাম। একবার গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম। মোটামুটি পরিপাটি হয়ে ডাইনিং রুমে খেতে বসলাম। দেখি আব্বুও ডাইনিং রুমে বসে খাচ্ছে। আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? আমি বললাম, ক্যাম্পাসে পরীক্ষার ফিস দিতে। 30 তারিখ থেকে আমার ফাইনাল ইয়ার পরীক্ষা। বাবা বলল, পরীক্ষা হয়ে গেলে তুমি অফিসে জয়েন করো, আমি আর কতদিন কষ্ট করব বলো। আমি সম্মতি প্রকাশ করে বাড়ির বাইরে গিয়ে সালেমকে কল দিলাম।